এবার সত্যি সত্যি জানা গেল জাতিসংঘ মহাসচিব কেন বাংলাদেশে এসেছিলেন ঈদের আগে। অবশেষে সেই রহস্যের উন্মোচন হলো এবং সেই রহস্যের উন্মোচন করলো জাতিসংঘ নিজেই। 100% নিশ্চিত হয়ে যান জাতিসংঘ এখানে কোনো মানবিক সহায়তা করছে না এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এমনভাবে মোহাম্মদ ইউনূসকে ফাঁসিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের আর কিছু করারও নেই। আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে ফিরে আসাটা সেটি কিসের উপরে নির্ভর করছে? যে এই অন্তর্বর্তী সরকার কবে ব্যর্থ হবে সেটির জন্য আপনারা অপেক্ষা করছেন, নাকি আপনাদের সুনির্দিষ্ট কোনো কর্মসূচি রয়েছে বা চিন্তা রয়েছে সেটির ভেতর দিয়ে আপনারা কামব্যাক করতে চান? বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ দুটি বিষয় নিয়ে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে। তথ্যসূত্র অনুযায়ী প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী হিসেবে রয়েছে এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি রেফারেন্স দিয়ে তাদের কাছে কিন্তু আওয়ামী লীগের লবিং তদবির বিভিন্ন প্রতিবেদন পৌঁছে দিয়েছে এবং আওয়ামী লীগের যারা লবিস্ট রয়েছে সেই সকল লবিস্টরা এই বিষয়টি নিয়ে সব থেকে বেশি কাজ করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দেশের যে সশস্ত্র বাহিনী তাদেরকে অভিযানের জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এখন অভিযানটা কি পাকিস্তানি হবে নাকি বাংলাদেশে হবে এটা কিন্তু স্পষ্ট করে তিনি বলেন নাই। যে ভারত যদি একযুগে পাকিস্তান এবং বাংলাদেশে হামলা চালায় এটার দায় কে নেবে? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের গণেশ উল্টিয়ে দিল জাতিসংঘ এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দর্শক মণ্ডলী, এবার জাতিসংঘ এবং ডোনাল্ড ট্রাম্প একসাথে চেপে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। প্রিয় দর্শক, এরই সাথে সাথে আবার আওয়ামী লীগ আন্তর্জাতিক মহলে তোড়জোড় শুরু করে দিয়েছে যাতে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দেয়। প্রিয় দর্শক, এরই সাথে সাথে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চলেছেন, সেটা হলো আওয়ামী লীগ কিভাবে ফিরবে। এবার এক ভিডিও বার্তার মাধ্যমে হাসান মাহমুদ এ বিষয় নিয়ে আলোচনা করেছে। দর্শক, হাসান মাহমুদ তার ভিডিও বার্তায় কি আলোচনা করেছে তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। মাহমুদ, আমি আসলে একটা বিষয় জানার ব্যাপারে খুবই কিন এবং আমি ধারণা করি যে আমার যারা দর্শক রয়েছেন তারাও বিষয়টি এই বাস্তবতায় এই সময়টাতে জানতে চায় যে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে ফিরে আসাটা, মানে ফিরে আসা মানে হচ্ছে যে আবার আগের মতো কার্যক্রম পরিচালনা করা বা রাজনৈতিক ট্র্যাকে ফিরে আসার কথা আমি বলছি, সেটি কিসের উপরে নির্ভর করছে? যে এই অন্তর্বর্তী সরকার কবে ব্যর্থ হবে সেটির জন্য আপনারা অপেক্ষা করছেন, নাকি আপনাদের সুনির্দিষ্ট কোনো কর্মসূচি রয়েছে বা চিন্তা রয়েছে সেটির ভেতর দিয়ে আপনারা কামব্যাক করতে চান? আমরা সচেতন ভাবেই অপেক্ষা করছি। এখন যদি আমরা রাজনৈতিক কর্মসূচি নিয়ে নামতাম তাহলে সরকারের পক্ষ থেকে আবার অনেকে বলতো যে আমাদের কারণে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারছে না এবং আমাদের কারণে দ্রব্যমূল্য বাড়ছে বা এই হচ্ছে। গার্মেন্টস শ্রমিকরাও যখন আন্দোলন করে তখন বলে যে স্বৈরাচার ফিরে এসছে গার্মেন্টস শ্রমিক হিসাবে। এই বক্তব্য যখন দেওয়া হয় তখন আমরা সচেতন ভাবেই আমরা একটু নিশ্চয় আছি যে কারণ যাতে আমাদের উপর দোষ না আসে। আওয়ামী লীগ এমন একটি দল যেই দলের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, কোটি কোটি সমর্থক আছে। আওয়ামী লীগ ফুরিয়ে যায়নি, আওয়ামী লীগ কখনো ফুরিয়ে যাবে না। আওয়ামী লীগ, আমরা চাই দেশ ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক। আওয়ামী লীগ সচেতন ভাবেই এখন আওয়ামী লীগকে এই মুহূর্তে প্রবাসী সরকার বা এরকম কোনো কিছু চিন্তা ভাবনা করছে ফর্ম করার? মানে এই লেজিটিমেসির প্রশ্নে যদি আমি বলি, আপনার সঙ্গে নিশ্চয়ই আপনার দলের সভানেত্রীর যোগাযোগ রয়েছে, সেই ক্ষেত্রে এরকম কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা প্রবাসী সরকার গঠনের? এরকম চিন্তা ভাবনার কথা আমি শুনিনি বা এই আলোচনা কারোর সাথে হয়নি। রাইট। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি খুব ছোট করে কয়েকটি বিষয় একটু আপনার সামনে তুলে ধরতে চাই। একটি বিষয় হচ্ছে, আমরা দেখতে পেলাম যে বঙ্গবন্ধু জাতির জনক কিনা সেই বিষয়েও একটা বিতর্ক শুরু করেছে সমন্বয়কারীদের বা সমন্বয়কদের একটি অংশ, এবং এটি অবশ্য উত্থাপন করবার পরেই প্রবল বাধার মুখে পড়েছে, প্রবল সমালোচনার মুখে পড়েছে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে বঙ্গবন্ধুর মতো মানুষকে এই যে বিতর্কের মুখে দাঁড় করানো, মানে এই যে একটা অবস্থা তৈরি হওয়া, সেখানে কি মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুকে আপনাদের নিজেদের করে রাখার একটা প্রবণতা, এটি যে জাতির জনক মানে জাতির কাছে ছড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা, সেই কাজটি করতে কি আপনারা ব্যর্থ হয়েছেন? মানে সেই ব্যর্থতার ফল হিসেবে কি এটি হচ্ছে কিনা? কখনো আমরা মনে করিনি এবং করি না যে বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের। বঙ্গবন্ধু জাতির, বঙ্গবন্ধু বাংলাদেশের 17-18 কোটি মানুষের। এবং শুধু বঙ্গবন্ধু কেন, আমাদের স্বাধীনতা নিয়েই তো প্রশ্ন তোলা হচ্ছে। কায়েদে আজমের জন্মদিন পালন করা হচ্ছে, মৃত্যু দিবস পালন করা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা উড়ানো হচ্ছে। সুতরাং অনেক কিছু জাতির সঙ্গীত আপনার পরিবর্তন করার কথা বলা হয়েছে।
তো সুতরাং দেশের স্বাধীনতা নিয়েই তো প্রশ্ন তোলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে স্বাধীনতা নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন তোলা মানে তো স্বাধীনতাকে নিয়েই প্রশ্ন তোলা, অন্য কিছু তো। রাইট। আরেকটি বিষয়, সেটি আন্তর্জাতিক যে গণমাধ্যম সেখানে বেশ দৃষ্টি কেড়েছে, সেটা হচ্ছে যে ওই যেটি প্রশ্নটি আগেও করেছিলাম, যে ভিন্ন মতকে দমন করার যে একটা অভিযোগ আপনাদের রয়েছে গত রেজিমে, সেখানে আয়নাঘরের যে একটা সিম্বল তৈরি হয়েছে, বলা হচ্ছে যে আয়নাঘরের মাধ্যমে নির্যাতনটা করা হতো, সেই বিষয়টা নিয়ে এখন তো সরকার ক্ষমতায় প্রায় 3 মাস, আয়নাঘরটা কোথায় একটু দেখার, কিন্তু তারাই তো একটা আপনার র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, এই সরকারের র্যাব প্রধান বলেছে আয়নাঘরের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। আয়নাঘর, তারপর আপনার আসিফ নজরুল সাহেব, তিনি আইন উপদেষ্টা, তিনি এতদিন বলেছেন যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে। তো এখন 26 লক্ষ ভারতীয়কে ভারতে পাঠিয়ে দেওয়া হোক, সেই 26 লক্ষ ভারতীয় কই? আমার প্রশ্ন, ওনার কাছে সবই নিয়ে আমার প্রশ্ন। ওনাকে আমি ব্যক্তিগতভাবে জানি, উনি একসময় বিচিত্রায় কাজ করতেন, আমার সাক্ষাৎকারও নিয়েছিলেন একবার। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিলাম এবং আমি সর্বদলীয় ছাত্র ঐক্যের চেয়ারম্যান হিসেবে কাজ করছিলাম, তখন আমার সাক্ষাৎকারও নিয়েছিলেন। তো উনি শিক্ষক মানুষ, আমি নিজেও শিক্ষক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম পড়িয়েছি, জাহাঙ্গীরনগরে পড়িয়েছি, নর্থসাউথে পড়িয়েছি, ইস্ট ওয়েস্টে পড়িয়েছি। আমি ব্রাসেলসে ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের আমি বোর্ড মেম্বার ছিলাম। আমি নিজেও শিক্ষক, আই হ্যাভ অল দ্য রেসপেক্ট ফর হিম। তো আমি তার কাছে প্রশ্ন যে 26 লক্ষ ভারতীয় কই, আয়নাঘর কই, যেহেতু উনি আইন উপদেষ্টা, সেটা একটু জনগণকে দেখাক। রাইট। একটি বিষয় অনেকেই জানতে চায় যে আজকে আপনারা অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং সত্যিকার অর্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে অবস্থানে রয়েছে, মানে আওয়ামী লীগের প্রতি তাদের যে অবস্থান, তাতে করে সত্যিকার অর্থেই একটা বিরাট অংশ দেশ ছাড়তে বাধ্য হয়েছে বলে অনেকে মনে করছে। এখন আপনারা যদি কখনো আবার রাষ্ট্র ক্ষমতায় যান, সেক্ষেত্রে এই যে কর্মকাণ্ডগুলো হচ্ছে বা হয়েছে, বা যেভাবে আপনারা দেখছেন বিষয়টিকে, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের সঙ্গে কি আপনারা একই ধরনের আচরণ করবেন, নাকি একটু সহনশীলতা আপনাদের মধ্যে আশা করতে পারি আমরা? দেখুন, অবশ্যই নয়। আমরা কখনো প্রতিহিংসামূলক আচরণ, আমি নিজে ব্যক্তিগতভাবে করার পক্ষপাতী নয়, এবং আমরা মনে করি আমার দলও প্রতিহিংসামূলক আচরণ করার পক্ষপাতী নয়। কারণ কেউ আমার বিরুদ্ধে প্রতিদিন মামলা হয় একটি। তো পর্যন্ত 50 কি 60টি হয়েছে, আজকেও একটি নাকি হয়েছে, প্রতিদিন একটি করে হয়, এবং সবগুলো কপি পেস্ট। এ নিয়ে সরকারের কোনো বক্তব্য নেই, আমরা সেটা কখনো করবো না। এবার সত্যি জানা গেল জাতিসংঘ মহাসচিব কেন বাংলাদেশে এসেছিলেন ঈদের আগে, কেন ঘটা করে রোহিঙ্গা শিবিরে গিয়ে ইফতার পার্টি করলেন, কেন ঘটা করে বললেন যে আগামীকালকে আমি রোজা থাকবো। মুসলমান না হওয়া সত্ত্বেও তিনি বললেন আগামীকালকে আমি রোজা থাকবো, বলতেই পারেন তিনি, কিন্তু তাকে নিয়ে এত লাফালাফি, এত ফালাফালি কেন হলো? অবশেষে সেই রহস্যের উন্মোচন হলো, এবং সেই রহস্যের উন্মোচন করলো জাতিসংঘ নিজেই। আমরা পুরনো খবর জানি যে অলরেডি বাংলাদেশে আরও 1,13,000 রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। যখন আমরা রোহিঙ্গা প্রত্যাবর্তনের কথা বলছি, তখন আরও 1,13,000, এটা সরকারি হিসাব, বেসরকারি হিসাবে আরও অনেক বেশি হবে। সেই রোহিঙ্গা অলরেডি ঢুকেছে কক্সবাজার অঞ্চলের বিভিন্ন জায়গায়, তারা তাঁবু গেড়ে স্কুল প্রতিষ্ঠান, মাদ্রাসা, কলেজ, বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছে, এবং তাদের পরিবারের সংখ্যা প্রায় 29,000-এরও বেশি পরিবার সেই পরিবারগুলো আশ্রয় নিয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে, জাতিসংঘ থেকে বাংলাদেশকে এবার আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হলো, বলা হলো যে নতুন এই রোহিঙ্গাদের আশ্রয় দিন বাংলাদেশ প্লিজ। মিয়ানমারের রাখাইন থেকে আসা নতুন 1,13,000-এর বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে বলেছে, অনুরোধ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক অঙ্গ সংস্থা ইউনাইটেড নেশনস রিফিউজি এজেন্সি। তারা সোমবার এই অনুরোধ করেছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত সরকারি সংস্থা রিফিউজি রিলিফ অ্যান্ড রিপার্টিশন কমিশনের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। মিজানুর রহমান বলেছেন, নতুন রোহিঙ্গাদের অনেকেই বর্তমানে কক্সবাজার রোহিঙ্গা আশ্রয় শিবিরের আশেপাশে তাঁবু গেড়ে বসবাস করছেন, অনেকে স্কুল কলেজ মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের একটি জাতীয় দৈনিক বলছে যে 1,13,000 রোহিঙ্গাদের 29,607টি পরিবার রয়েছে। এই পরিবারগুলোর মধ্যে শুধুমাত্র গত সপ্তাহে এসেছে 1,448টি পরিবার। আমরা জানি রোহিঙ্গারা প্রথম আসে 2017 সালে সেখানকার অভ্যন্তরীণ নানা রকমের গোলযোগ, যুদ্ধ, এরকম কারণে রোহিঙ্গারা সেখানে থাকতে পারেনি, বাংলাদেশে আসা শুরু করে, এবং শেখ হাসিনার সরকার রোহিঙ্গাদের অবাধে আসার সুযোগ করে দেন। তখন শেখ হাসিনার সম্পর্কে সমালোচনা ছিল যে শেখ হাসিনা শান্তিতে নোবেল পাওয়ার জন্য এই কাজটা করছেন, রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছেন। শেখ হাসিনাকে নিয়ে আমরা সমালোচনা করেছি যে নোবেল পাওয়ার জন্য দেশের 12টা বাজাচ্ছেন তিনি। শেখ হাসিনা তো বর্তমানে আমাদের ভাষায় ফ্যাসিস্ট সরকার ছিল, তো তারা তো অনেক কিছুই করতে পারে, নিজের স্বার্থে অনেক কিছু করতে পারে, আমরা সমালোচনা করতেই পারি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো নোবেল পেয়েছেন অলরেডি, তিনি নতুন করে কোন নোবেলের জন্য রোহিঙ্গাদের আবারও ঢোকার সুযোগ দিচ্ছেন, এবং রোহিঙ্গা প্রত্যাবর্তনের যে নাটক জাতিসংঘের সামনে, সেই নাটক একের পর এক মঞ্চস্থ করছেন। মায়ানমারে করিডোরি বা কেন দিচ্ছেন? আরাকান আর্মিকে সহযোগিতা কেন করতে হবে? একটা সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহী গোষ্ঠী, সেই বিদ্রোহী গোষ্ঠীকে কেন সহযোগিতা করতে হবে, যে সহযোগিতা অফিসিয়াল
অফিসিয়ালি করা সম্ভব নয় কোনো দেশের পক্ষে। তাহলে কি সরকার যুদ্ধকে ওয়েলকাম জানাচ্ছে? প্রশ্নগুলো আসছে। আর জাতিসংঘ যুক্তরাষ্ট্রকে খুশি করে আরও একটা নোবেল পাওয়ার চেষ্টা কি আমরা করছি? সেই প্রশ্নও সামনে আসছে। কোনটা আসলে ঠিক, কোন পথে আমরা এগোচ্ছি? যে পথে এগোই সেখানে ব্যক্তি স্বার্থ প্রাধান্য পাচ্ছে নাকি দেশের স্বার্থ প্রাধান্য পাচ্ছে? সেই প্রশ্নটাই সব থেকে বড় প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয়? প্রশ্নের উত্তর কি আদৌ আপনার কাছে রয়েছে? বাংলাদেশের রাজনীতির মাঠে ফেরার জন্য আওয়ামী লীগ বিভিন্ন ধরনের লবিং তদবির করছে, এবং সেটা যেমন বাংলাদেশের অভ্যন্তরীণ প্রেক্ষাপটে ঘটছে, ঠিক একইভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু সব থেকে বেশি ঘটাচ্ছে। এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এই লবিং তদবিরগুলো প্রকৃতপক্ষে বাংলাদেশ আওয়ামী লীগকে কতটুকু সহযোগিতা করবে, বা বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিক পরিমণ্ডলে এই যে লবিং তদবির করছে, সেই লবিং তদবিরগুলোর মাধ্যমে কি কি বিষয়ে আসলে সুদূর প্রসারী ফলাফল নিয়ে আসতে পারে। এখানে আন্তর্জাতিক যে প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপটে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ দুটি বিষয় নিয়ে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে। তথ্যসূত্র অনুযায়ী প্রথম যে বিষয়টি, সেটি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী হিসেবে রয়েছে, এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি রেফারেন্স দিয়ে আন্তর্জাতিক যে সকল পরিমণ্ডল রয়েছে বা যারা এই সকল বাছ বিচার করেন, কোর্ট কাছারি করে থাকেন, তাদের কাছে কিন্তু আওয়ামী লীগের লবিং তদবির বিভিন্ন প্রতিবেদন পৌঁছে দিয়েছে, এবং আওয়ামী লীগের যারা লবিস্ট রয়েছেন সেই সকল লবিস্টরা এই বিষয়টি নিয়ে সব থেকে বেশি কাজ করছেন। এবং দ্বিতীয়ত যে বিষয়টি এখানে আওয়ামী লীগ আন্তর্জাতিক মহলে সব থেকে বেশি কাজ করছে, সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতির মাঠ আওয়ামী লীগের অনুকূলে নিয়ে আসা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি বিরাজমান রয়েছে, তাতে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু রাজনীতি করার যে একটি পরিবেশ, সেই পরিবেশটি কিন্তু এখন পর্যন্ত ফিরে পায়নি। বাংলাদেশ আওয়ামী লীগ যদিও মিটিং বলবো না, মিছিল, ঝটিকা মিছিল কিংবা ছোট বড় বিভিন্ন ধরনের মিছিল ইতিমধ্যে ঢাকা কেন্দ্রিক কিংবা বিভিন্ন জেলা শহরে করেছে, কিন্তু এই বিষয়গুলো আসলে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতির যে অঙ্গন রয়েছে সেই অঙ্গনে ফেরানোর জন্য যথেষ্ট নয়। এর বাইরে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে এই যে মিছিল মিটিং হচ্ছে, এই মিছিল গুলা হওয়ার পরবর্তীতে কারা মিছিল করছে সেই সকল তথ্য কিন্তু বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, তারা কিন্তু এদেরকে খুঁজে বের করছেন এবং গ্রেফতার করে ফেলছেন। আবার দেখা যাচ্ছে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছেন, সেই সকল নেতাকর্মীর আত্মগোপনে থাকা অবস্থায় কিন্তু নামে নামে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে। অনেকেই বলছেন এগুলো আওয়ামী লীগের দেয়া যে সকল গায়েবী মামলা ছিল বিএনপির জন্য কিংবা জামাতের জন্য, তার থেকেও অনেক বেশি গায়েবী মামলা। সুতরাং এই যে একটি বিষয়, এই বিষয়টি কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা সব থেকে বড় বাধা বর্তমানে। অর্থাৎ এখানে দুটি বিষয় বললাম, দুটি বিষয় হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে আন্তর্জাতিকভাবে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে প্রমাণ করা, এবং দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে রাজনৈতিক পরিমণ্ডলে আওয়ামী লীগের ফেরার জন্য একটি প্রশস্ত রাস্তা তৈরি করা, যেটাকে প্রকৃতপক্ষে সহজ বাংলায় যদি আমি বলি তাহলে বোঝায় যে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা চলে আসা, কিংবা প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা নিরপেক্ষ ভূমিকা চলে আসা। তবে এই বিষয়টির কার্যক্রম কিভাবে হচ্ছে, এই বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে নিচ্ছি, সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বা সেনাপ্রধান নিয়ে বেশ কিছুদিন ধরে কিছু উদ্ভট বার্তা ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই সকল বার্তাগুলো কিন্তু সেনাপ্রধান কর্তৃক বলা হয়েছে এমনটা বলে কিন্তু গুজব ছড়ানো হচ্ছে। আসলে এই বার্তাগুলো সম্পূর্ণরূপে ভিত্তিহীন, এবং সেনাপ্রধান এই ধরনের কোনো বার্তা দেননি। মূলত আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভ্রান্ত করার জন্য এক শ্রেণী গোষ্ঠী যেভাবে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালিয়ে থাকে, এটিও মূলত এক ধরনের প্রচার প্রচারণার অংশ। তবে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আমি লক্ষ্য করেছি, বা আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে প্রকৃতপক্ষে এর সত্যতা কি। আমি বলবো প্রকৃতপক্ষে সত্যতা আসলে আমাদের কাছে কখনো থাকে না, সত্যতা থাকে সেই সকল সংবাদের মধ্যে। আপনারা যদি সেই সকল সংবাদ শুনেন বা যে বক্তব্য থেকে এই কোটেশন করে এই বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেই বিষয়গুলো যদি আপনারা একটু ভালোভাবে শুনেন, তাহলে কিন্তু আপনারা সত্যতা যাচাই করতে পারবেন। এখানে কিন্তু আমাদের মতো ব্যক্তিবর্গের সত্যতা যাচাই করার কোনো প্রয়োজন হয় না। তবে আমরা যেহেতু বিভিন্ন ধরনের কথাবার্তা বলি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, সেই হিসাবে আমাদেরও দায়িত্ব রয়েছে যে প্রকৃত সত্য যেটি সেটি আসলে উপস্থাপন করা। আমি দেখলাম অনেক ইউটিউবার তাদের এই যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের ভিডিও বার্তা তৈরি করেছেন, এবং সেখানে এই মিথ্যা বিষয়গুলো কিন্তু প্রচার করছেন। আর এই মিথ্যা বিষয়গুলো তাদের কাছ থেকে শোনার পর বা তাদের কাছ থেকে জানার পর আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু এটিকে সত্য বলে মেনে নিচ্ছেন, এবং তারাও কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর ফলশ্রুতিতে আসলে কি হচ্ছে, এর ফলশ্রুতিতে আওয়ামী লীগের যে লাভের কথা চিন্তা ভাবনা করা হচ্ছে, সেই লাভ কিন্তু কোনোভাবে হচ্ছে না, বরং আওয়ামী লীগের ক্ষতি হচ্ছে, বেশি ক্ষতি হচ্ছে তৃণমূল নেতাকর্মীদের। সুতরাং আমি এই বিষয়টিকে একটু ঢালাওভাবে নজরে রাখতে বলবো আওয়ামী লীগের নেতাকর্মীদের, এবং এই সকল গুজব যারা ছড়ায় বা মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বলে বা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বা প্রচার করে, তাদেরকে এই বিষয়গুলো আসলে এড়িয়ে চলা উচিত, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের। তবে এই যে একটি কথা আমি বললাম, অর্থাৎ আমাদের যে আলোচ্য বিষয়, মূল পয়েন্ট, সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মযোগ্য, এবং প্রথম যে বিষয়টি বললাম যে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে বৈধতা প্রমাণ করা। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে, বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে কিংবা বিভিন্ন আর্টিকেল হিসাবে বিভিন্ন ফোরামে কিন্তু আওয়ামী লীগের এইসব কর্মকাণ্ডের বার্তা প্রচারিত হয়েছে, এবং সেটি আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে জাতিসংঘ, এমনকি ইউরোপিয়ান যে মানবাধিকার আদালত রয়েছে সেই মানবাধিকার আদালত পর্যন্ত কিন্তু গড়িয়ে গিয়েছে। তো এই যে আওয়ামী লীগের একটি কর্মযোগ্য, এই কর্মযোগ্যে কিন্তু আওয়ামী লীগ বিপুল পরিমাণে ফান্ডিং ইতিমধ্যে করেছে,
এখন একটি রাজনৈতিক দলের ফান্ডিং কিভাবে আসে এই বিষয় নিয়ে যদি কেউ আমাকে প্রশ্ন করে তাহলে আমি এর উত্তর কোনোভাবে দিতে পারবো না। তবে বাংলাদেশ আওয়ামী লীগের ফান্ডিং থাকবে এবং হ্যাঁ ব্যাপক পরিমাণে ফান্ডিং থাকবে, এটি স্বাভাবিক, কারণ বাংলাদেশে ক্ষমতাসীন ছিল দীর্ঘ বছর। তার উপর যে সকল নেতাকর্মীরা প্রকৃতপক্ষে বিভিন্ন ধরনের দুর্নীতি করেছেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক বিভিন্ন অপরাধে তারা দণ্ডিত হয়ে আছেন ইতিমধ্যে। দণ্ডিত বললাম কারণ তারা দণ্ডিত হবেন, এটাই স্বাভাবিক। তো তাদের কিন্তু বিপুল পরিমাণে অর্থ রয়েছে, তারা নেতাকর্মীদেরও সাহায্য সহযোগিতা করছেন না। সুতরাং এই সকল টাকা পয়সা যদি তারা আওয়ামী লীগের দলীয় কাজে ব্যয় করেন তাহলে এখানে দলের জন্য লাভ হয় এবং মূলত এই কাজটি তারা করছেন। এবং তথ্যসূত্র যেটি বলছে সেটি হচ্ছে শেখ হাসিনাকে বৈধ প্রমাণ করার জন্য যে সকল লবিস্ট নিয়োগ করা হয়েছে বা যারাই লবিং তদবির করছেন এবং যে সকল জায়গায় করছেন সেখানেও কিন্তু বিপুল পরিমাণে ফান্ডিং ইতিমধ্যে করা হয়েছে। এখন দেখার অপেক্ষা আসলে প্রকৃতপক্ষে শেখ হাসিনা যে বৈধ প্রধানমন্ত্রী সেটি আসলে আওয়ামী লীগ প্রমাণ করতে পারে কিনা এবং আন্তর্জাতিক মহল থেকে ওনার বৈধতা বিষয়ে কোনো রায় আসে কিনা। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।